জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আজকে সম্প্রসারণে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে দুজন সিনিয়র সাংবাদিক আছেন আমাদের সাথে। আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব রেজওয়ানুল হক এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান, তিনিও আমাদের সাথে যুক্ত হবেন। সালাম স্টিল সংবাদ সম্প্রসারণে এবারে আমরা আলোচনায় ফিরতে চাই। আগেই জানিয়েছি মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা আছেন আমাদের সাথে, যোগ দিয়েছেন সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম যে সংবাদটি আমরা প্রচার করলাম তার শিরোনামটি আমরা অনেকটা এরকম রেখেছি যে সংস্কার না হলে নির্বাচনের রোডম্যাপ দেওয়া সম্ভব নয়। পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশন সফর শেষে এসে আজকে প্রথম সাংবাদিকদের জানিয়েছেন এবং পারস্পরিক স্বার্থেই ঢাকা দিল্লি সুসম্পর্ক রাখতে চায়, সেই প্রেস ব্রিফিংয়ে তিনি এটিও বলেছেন। জনাব রেজওয়ানুল হক রাজা, আপনাকে শুরুতে আপনার কাছে আসতে চাই। এই একই সাথে সংস্কারে তাড়াহুড়ো না করারও পরামর্শ এসেছে পশ্চিমাদের কাছ থেকে, তিনি এটিও বলেছেন। এই সংস্কার, নির্বাচন সব মিলিয়ে জনগণ কি বার্তা পাচ্ছে? ধন্যবাদ। জনগণ বার্তা মাঝে মাঝে জনগণ একটু বিভ্রান্ত হচ্ছে আমার কাছে মনে হয়, কারণ আমরা ঠিক পরিষ্কার করে সরকারের যে একটা অবস্থান সেটি জানতে পারছি না। একবার বলা হচ্ছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে সংস্কার প্রস্তাব রেডি হবে, সেটা নিয়ে আমরা সকল স্টেক হোল্ডার, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করব। আলোচনা করার পরে ঠিক হবে যে আমরা এই 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 সরকার কতগুলো সংস্কার করে যাবে এবং কতগুলো পরের সরকারের জন্য রেখে যাবে, এরকম একটি বক্তব্য। আবার কখনো কখনো শুনি যে না, পুরো সংস্কারই, আজকে যেমন পররাষ্ট্র উপদেষ্টা যেরকম বললেন বলে বুঝলাম, সংস্কার প্রস্তাব দেওয়া হবে, এরপরে রোড ম্যাপ দেওয়া হবে। তো বাস্তবায়নের অংশটা এখানে অনুপস্থিত। আবার শোনা যায়, আবার কখনো কখনো আমরা শুনি যে সংস্কার পুরো এই সরকার করবে, কারণ রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করা যায় না তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে কিনা, সুতরাং সংস্কার যা করার এই সরকারই করবে, তারপরে ইলেকশন হবে। তো এই কারণে একটা বিভ্রান্তি আছে। তবে এটা সত্য যে, এবং সরকারের মেয়াদ, এই একই সঙ্গে সরকারের মেয়াদের বিষয়টাও আছে। দেখেন, সেনাপ্রধান একটা কথা বলেছিলেন যে গণতন্ত্রের উত্তরণ 18 মাসের মধ্যে, 12 থেকে 18 মাসের মধ্যে উত্তরণে করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন। তো তিনি একটা ইঙ্গিতও দিয়েছিলেন। তিনি যেহেতু প্রতি সপ্তাহে, তার বক্তব্য অনুযায়ী প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি বসেন, তিনি দেখা করেন, তিনি বলেছেন। তো আজকেও তাদের বোধহয় বৈঠক হয়েছে, প্রধান আজও তিনি দেখা করেন। জি, আজও দেখা করেন। তিনি কিন্তু তার রয়টার্সকে দেওয়া ইন্টারভিউতে বলেছিলেন প্রতি সপ্তাহে আমি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করি। তো প্রতি সপ্তাহে যদি কথা হয়, তাহলে তো তারও জানার কথা যে সরকার কি ভাবছে। তো আবার সেই যাদের সঙ্গে প্রতি সপ্তাহে দেখা হয়, সেই দুজনের একজন যখন 18 মাসের কথা বলছেন, সেই তার কথা প্রসঙ্গে আজকে আমরা দেখছি ভয়েস অব আমেরিকাতে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সেখানে আবার তিনি বলছেন যে এরকম মেয়াদ টেয়াদ দিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে নেই, আমরা সংস্কার পথে আছি। তো সংস্কার শেষ হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এখন দেখা যাচ্ছে যে সংস্কার, এই যে কমিশন, যে 6টা কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের কিন্তু আজকে থেকে তাদের কাজ শুরু করার কথা ছিল। 3 মাসের সময় তাদেরকে দেওয়া হয়েছে, ডিসেম্বরের মধ্যে তারা শেষ করবে কাজ, কিন্তু তারা শুরু করতে পারে নাই। ইভেন এখন পর্যন্ত আপনার এই প্রজ্ঞাপনও জারি হয়নি অফিসিয়ালি কমিশন গুলো। তো সব মিলিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে না, সেনাপ্রধান যেটা বলেছেন সেটা তার ব্যক্তিগত মত, তার মতামত মাত্র, আমরা কোনো মেয়াদ ঠিক করি নাই। সরকারের পক্ষ থেকে কেউ যখন বলবেন তখন সেটাই সঠিক তথ্য হবে, এটা তিনি বলেছেন। তো আমরা এই যে মানে একই সুরে কোনো কথা শুনছি না, এই কারণে বিভ্রান্তিটা আছে। তবে আমি মানুষের যে আকাঙ্ক্ষা, যেটা আমি বুঝি, সেটা হচ্ছে যে এই সরকারের বড় ম্যান্ডেট হচ্ছে দুটো। একটা হচ্ছে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্রের যেটা বলা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার 1 নম্বর, তারপরে হচ্ছে নির্বাচন। তো রাষ্ট্র সংস্কার শেষ না করে নির্বাচন দিলে আসলে একটা সংশয় থেকেই যায় যে যে পরিবর্তনটা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল, সেটি কিন্তু অনিশ্চিত হয়ে যায়। তো মানুষের মনোভাব এটাই, আমি যতটুকু যাদের সঙ্গে কথা বলি, এবং তারা চায় এটাও, যে অনেকেই চায়
যে আপনার সংস্কারের জন্য যতটুকু সময় লাগে, তার মানে এই না অনির্দিষ্টকাল, যতটুকু সময় লাগে সেটা নেওয়া উচিত, তারপরে নির্বাচন দেওয়া উচিত। কিন্তু মানে আবার একটু রাজনৈতিক মানে রাজনীতি যারা করে সুনির্দিষ্ট সময়সীমাও মানুষ মানে হয়তো একই সাথে জানতে চায়, মানে টাইম লাইনটাও বুঝতে জানতে চায়। চায়, কিন্তু কিন্তু সুনির্দিষ্ট সময়সীমা কিন্তু দেওয়া মুশকিল কিন্তু, কারণ অনেক কাজ, সংস্কারের কাজগুলি অনেক, সেই একদম সুনির্দিষ্ট একদম সময় দেওয়া স্পষ্ট, মুশকিল। আপনার বক্তব্য একদম স্পষ্ট। সেটি নিয়ে বিএনপিরও কিছু বক্তব্য আছে, সেটি নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। তার আগে আবু সাইদ খান, আপনার কাছে জানতে চাই যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা দিল্লি সম্পর্কের কথাও বলেছেন, সেটি আসলে কতখানি অগ্রগতি হচ্ছে বলে আপনি মনে করেন? একই সাথে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন, যেগুলো আজকে বাংলাদেশের গণমাধ্যম সেগুলো নিয়ে অনেকগুলো কভার করেছে। সেইগুলো থেকেই বা কী বার্তা আসছে? যেটি রাজা ভাই বলছিলেন যে মানুষের আকাঙ্ক্ষা, সেটির প্রতিফলন কতখানি দেখা যাচ্ছে সেখানে? আচ্ছা, আমি দুটো বিষয় বলি। একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়। এটাই তো আপনার জানতে জি জানতে জি। চেয়েছেন। তো সংস্কারটা এই মুহূর্তে আসলে কবে নির্বাচন হবে সেই রূপরেখা দেওয়া সম্ভব না। কেননা সংস্কারের জন্য 6টা কমিটি হয়েছে, 6টা কমিটি রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ, তখন হয়তো নির্বাচনের রূপরেখা কিংবা নির্বাচনের পথরেখা দেওয়া সম্ভব হবে। কেননা ঘটনা হচ্ছে সংস্কার কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা সব সংস্কার হয়তো করা যাবে না, তবে এই সংস্কার কমিটিগুলো, কমিশনগুলো যখন রিপোর্ট দেবেন, তখন বোঝা যাবে যে কোন কোন সংস্কারগুলো এখন করা দরকার এবং কোন কোনগুলো তারা করবে না, যেগুলো রাজনৈতিক দলগুলো এসে করবে। তো এই হচ্ছে বিষয়টা। সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে কারো পক্ষে বলা সম্ভব না, এবং এখানে কমিশনগুলো যদি কাজ করার পরে আমরা বুঝতে পারবো কাজের ভলিউম কি এবং কতখানি সংস্কার করতে হবে, কি কি সংস্কার করতে হবে এবং কতগুলো সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা সম্ভব কিংবা করা উচিত এবং কোন কোনগুলো তারা রাজনৈতিক দল এসে করবে। এই ব্যাপারটা একটা বিস্তারিত। এর জন্য যত অস্থির হোক না কেন রাজনৈতিক দল কিংবা জনগণের কোনো অংশ, তাদেরকে অপেক্ষা করতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের আগে এটা জানা সম্ভব না। এবার আসুন যে ঢাকা দিল্লি ভারত বাংলাদেশ, অর্থাৎ ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি হবে। তো আমাদের তো প্রতিবেশী, তো সঙ্গত কারণে উভয় দেশের সঙ্গে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে এবং এই সম্পর্ক উন্নয়ন করা দরকার। এখানে আমরা একটা লক্ষ্য করেছি যে ভারতের এর আগে সম্পর্কটা খানিকটা রাষ্ট্রিক কিংবা জনগণ পর্যায়ে ছিল না। সম্পর্কটা আওয়ামী লীগ সরকার কিংবা শেখ হাসিনার সরকারের সঙ্গে মোদী সরকারের সম্পর্ক ছিল এবং এই শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারত কিছু ভূমিকাও পালন করেছে এবং জনমনে এই ব্যাপারে প্রশ্ন রয়েছে যে আমরা আমাদের বিভিন্ন, অর্থাৎ ভারতের চাওয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ইত্যাদি বাংলাদেশ দিয়েছে। বাংলাদেশ বিনিময়ে কি পেয়েছে? বিনিময়ে তিস্তার পানি চুক্তি হয়নি এবং অন্যান্য সমস্যাগুলো যেগুলো জিয়ে আছে, সীমান্ত হত্যা বন্ধ হয়নি। তাহলে কেন শেখ হাসিনা সরকার এগুলো করেছে? জনমনের ধারণা যে এর বিনিময়ে শেখ হাসিনা সরকার তার সমর্থন চেয়েছে এবং শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার সমর্থনের বিনিময়ে এই ধরনের চুক্তিগুলো করেছে এবং ভারতের সঙ্গে যে বোঝাপড়ার দরকার ছিল সেই বোঝাপড়াটা বিগত সরকার করেনি। বন্ধুত্ব, আমরা নিশ্চয়ই ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্বের অপরিহার্য শর্ত হচ্ছে বোঝাপড়া এবং পারস্পরিক লেনদেনের ব্যাপারটা। তো এখানে পারস্পরিক রাষ্ট্রিক লেনদেনটা হয় নাই। এখানে ভারত তার রাষ্ট্রিক স্বার্থে বিভিন্ন রকম সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে গ্রহণ করেছে, বিনিময়ে শেখ হাসিনা সরকার তার সমর্থন আদায় করেছে, তার সরকারের প্রতি সমর্থন আদায় করেছে। আমাদের রাষ্ট্রিক দাবি দেওয়ার প্রতি মোটেই তাদের নজর ছিল না। তো এই অবস্থার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই সরকার আসার পরে সম্পর্কটা উন্নয়ন করা দরকার এবং আমাদের মনে রাখা দরকার এই সম্পর্কটা হতে হবে জনগণের সঙ্গে জনগণ, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র। এটার জন্য কোনো একক দলের সঙ্গে যে সম্পর্কটা না হয় এবং উভয় দেশেরই প্রয়োজন। ভারতের পণ্য, এখানে যার পণ্য আমরা আমদানি করি
তো সেগুলো ভারতের বাজার আছে, ভারতেরও স্বার্থ আছে। পক্ষান্তরে আমাদের পানি সমস্যা আছে এবং অন্যান্য সীমান্ত সমস্যা আছে, যেগুলো জনগণের ভিতর এক ধরনের ক্ষোভ এবং যন্ত্রণা রয়েছে, যে সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড হয়। তো এটা সেই সময়ের সরকার, শেখ হাসিনা সরকার বলেছিল যে আমাদের সম্পর্ক হচ্ছে উষ্ণ বন্ধুত্ব, কিন্তু এইভাবে হত্যাকাণ্ড দুটো বন্ধু রাষ্ট্রের মধ্যে এই ধরনের সীমান্ত হত্যাকাণ্ড ঘটতে পারে না। এমনকি পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক হচ্ছে বৈরী সম্পর্ক, কিন্তু সেখানেও কিন্তু এই ধরনের সীমান্ত হত্যা হয় না। এই জায়গাগুলোকে আমার মনে হয় অ্যাড্রেস করার দরকার, এবং এই বিষয়গুলোর এক ধরনের সমাধানের সময় নিশ্চয়ই এখন এসেছে। উভয় দেশের স্বার্থেই আমার মনে হয় আলাপ আলোচনা করা দরকার। এই ক্ষেত্রে বাংলাদেশকে অত্যন্ত দক্ষতার সাথে তার কূটনৈতিক ভাবে এগুলাকে মীমাংসার জন্য অগ্রসর হতে হবে। অনেক ধন্যবাদ জনাব আবু সাঈদ খান, রেজওয়ানুল হক রাজা, আপনাদের দুজনকে। আমরা ফিরবো একটা বিরতির পরে। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরবো কিছুক্ষণের মধ্যে। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরে এলাম আমরা বিরতির পরে। আমাদের সাথে মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব রেজওয়ানুল হক রাজা আছেন এবং আছেন সমকালীন উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাঈদ খান। আবারও আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দুটি খবর এরকম ছিল আমাদের, যে এখনও শেষ হয়নি বিএনপির বিপ্লব, জনগণের মুক্তি এবং গণতন্ত্রের ভিত শক্তিশালী না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে দলটি, এটি বিএনপির নেতারা বলেছেন। আর সড়ক অবরোধ করে আজকে আশুলিয়া গাজীপুরে শ্রমিক বিক্ষোভ হয়েছে, মালিকদেরকে উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন। এবং কোনাবাড়িতে আমরা দেখেছি যে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমি যদি আবু সাঈদ খান আপনার কাছে আসি, মানে বিএনপির রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে সব কিছু মিলিয়ে, সংস্কার, নির্বাচনের জন্য দলগুলোর চাপ, এবং বিএনপি বলছে যে এখনও তারা রাজপথেই থাকতে চায়, সব কিছু মিলিয়ে আপনি কি মনে করছেন? দুটো জিনিস, রাজপথে তো থাকতেই পারে, রাজপথে থাকার তার আপত্তি নেই, রাজনীতিবিদরা তো রাজপথের একটা দীর্ঘ সময় থাকে। বিপ্লব শেষ হয়নি এটি তারা উল্লেখ করেছে আর কি। তো এখন যেটা হচ্ছে যে বিএনপির স্পোকসম্যান, যেমন ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছেন। তো এবং সরকারকে তারা সহযোগিতা করবেন, এবং তারেক রহমানও তাই বলেছেন যে সরকারকে তারা সহযোগিতা করবেন এবং যৌক্তিক সময় দিবেন। তো তারপরে হচ্ছে যে মাঠের কিছু বক্তৃতা কিংবা এক ধরনের চাপ আসতে, বক্তৃতার ভাষা ইত্যাদি হতে পারে, সেগুলো আমার কাছে ধর্তব্য না। তো এই ধরনের বক্তৃতা তো হয়, এবং রাজনৈতিক নেতারা যখন মঞ্চে ওঠেন তখন তারা উত্তপ্ত হন এবং সেইভাবে বক্তৃতা করেন। তো আমার কাছে এই জায়গাটা না, আমি বিএনপির ঊর্ধ্বতন নেতৃত্বের যে বক্তব্য তাতে মনে হয় যে বিএনপি এই সংস্কারের জন্য তারা যেটা বলেছেন সংস্কারের সময়টা দিবেন, এবং তারা এই সময় তারা তো দল গোছাবেন নিশ্চয়ই, তারা মাঠে মিছিল করবেন, সভা করবেন, দল গোছাবেন, সাংগঠনিক কার্যক্রম করবেন, তো সেটাই সঙ্গত। তো কিন্তু পাশাপাশি এই সরকারের সঙ্গে সহযোগিতা করবেন, কেন এই সরকার তো জনগণের সরকার। আন্দোলনকারী দল হিসেবে বিএনপি কেবলমাত্র ছাত্র নেতারাই তো এই মুভমেন্ট করেন নাই, এর সঙ্গে বিএনপি ছিল, অন্য অন্য দল ছিল। তো সেখানে বিএনপি নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, এবং বিএনপি গত 15 বছর ধরে মাঠে ছিল, অতএব তাদের এই সরকার আসার পিছনে তাদের ভূমিকা রয়েছে। তো সেই জায়গা থেকে তাদেরকেও এখানে তাদেরকে সরকারকে সময় দিতে হবে, এবং একটা যৌক্তিক সময় তাদেরকে অপেক্ষা করতে হবে। আবু সাঈদ খান, আমি আসবো আপনার কাছে ওই পোশাক শ্রমিকদের নিয়ে। আমি একটু বিএনপি প্রসঙ্গে রেজওয়ানুল হক রাজার মন্তব্য শুনবো। আমরা দেখলাম যে ঝুট ব্যবসা নিয়ে আজকেও বিএনপি দুই পক্ষ সংঘর্ষ হয়েছে, কিছুদিন আগেও একই খবর আমরা প্রচার করেছি। মানে বিভিন্ন দখল অনিয়মের বিচ্ছিন্ন ঘটনাও দলটির নেতা কর্মীদের নামে অভিযোগ হিসেবে আসছে। মানে এই সব কিছু মিলে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা ঘটছে, বিভিন্ন ভাবে ঘটনা ঘটছে, এবং স্বয়ং মানে খোদ ঢাকা মহানগর উত্তর যে কমিটি বিএনপি, এই কমিটি কিন্তু বাতিল করতে হয়েছে, কারণ যিনি নেতৃত্বে আছেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ। এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, এবং আসার কথা যে বিএনপি কিন্তু ব্যবস্থাও নিচ্ছে তাদের বিরুদ্ধে, অনেককে বহিষ্কার করেছে, অনেক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। তো এগুলো থেকে তো লেসন সবারই পাওয়া উচিত, যে না মানে বাড়াবাড়ি করলে তার ফল ভালো হয় না। বিএনপি এই জায়গাটা আমি মনে করি যে ব্যবস্থা যে নিচ্ছে এটা ঠিক ঠিক আছে। এইরকম একটা মানে নেতা কর্মীদেরকে রাশ টেনে ধরার দরকার আছে, কারণ বিএনপি তো এখনো ক্ষমতায় আসে নাই, সুতরাং এখনই কর্তৃত্ব পাওয়ার চেষ্টা করাটা তো ঠিক না। যদিও বিএনপির অনেকে মনে করেন যে ক্ষমতায় তারা অর্ধেক চলেই আসছেন,
এখন নির্বাচন হওয়াটাই শুধু বাকি। এবং এই জন্যই বিএনপির অনেক নেতা তারা এই গরম গরম বক্তৃতা দিচ্ছেন এবং বলছেন যে আহ, মানে পারলে সংস্কারের ইস্যুটা তারা অতখানি গুরুত্ব না দিয়ে তারা নির্বাচনের উপরে বেশি জোর জোর দিচ্ছেন। এটা সত্য যে একটা রাজনৈতিক সরকার, যাদেরকে জনগণের সরকার আহ, বলা হয়, তাদের তো লাগবেই, কিন্তু বর্তমান সরকারও কিন্তু জনগণের বাইরের সরকার না। যে জন ছাত্র জনতার যে বিপ্লব বা গণ আন্দোলন যেটা হয়েছে, তাদেরই আকাঙ্ক্ষা অনুযায়ী তো সরকার এসেছে। এবং বিএনপির মানে অ্যাক্টিং সর্বোচ্চ নেতা তো তারেক রহমানই এখন। তিনি কিন্তু তার বক্তব্যে কয়েকদিন আগে তিনি কিন্তু বলেছেন পরিষ্কার করে যে এই সরকারকে আমাদের অবশ্যই সফল করতে হবে, এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সবাই ব্যর্থ হব, এরকম একটা বক্তব্য জি। তিনি কিন্তু বলেছেন। তো সুতরাং বিএনপির বাকি নেতাদের, কর্মীদের উচিত এটা ফলো করা, সরকারকে সহযোগিতা করা, সরকারকে ডিস্টার্ব করার থেকে বিরত থাকা। এটি আমার কাছে মনে হয় যে বিএনপি থেকেই, নেতৃত্ব পর্যায় থেকেও জিনিসটা বারবার একটু পরিষ্কার করে বলা উচিত। একদম স্পষ্ট। আমি দুজনের কাছে পোশাক শিল্প নিয়ে বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছে। তাদের বিক্ষোভে আজকে সাধারণ মানুষকেও দেখছি ভোগান্তির শিকার হতে হচ্ছে। সরকার এ বিষয়ে বেশ কিছুদিন ধরে চেষ্টা করছে। তাদের নেওয়া পদক্ষেপ আসলে কতখানি কার্যকর হচ্ছে, বা চ্যালেঞ্জটি আসলে মূলত কোথায়? আবু সাইদ খান শুরুতে যদি একটু সংক্ষেপে বলেন বিরতিতে যাওয়ার আগে। আচ্ছা, সমস্যাটা হচ্ছে যে আহ, কারখানায় অনেকেই কিন্তু নিয়মিত বেতন দেন। তো 18 দফা দাবিও মেনে নেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু কারখানার মালিক তারা বেতনটা নিয়মিত বেতন দিচ্ছেন না, বেতন বাকি ফেলেছে। এবং যেখানে ক্ষোভটা তৈরি হয়েছে, যে ক্ষোভের জন্য পুরো আশুলিয়া এবং বিভিন্ন শ্রমিক এলাকা অশান্ত হয়ে উঠেছে। তো এই জায়গাটা আমাদেরকে বিবেচনা রাখা দরকার। এ ব্যাপারে সরকার তাদেরকে খুঁজে বের করবেন এবং কেন তারা বেতন দিচ্ছে না, এবং বেতন দিতে না পারলে সরকারের কোনো সহযোগিতা, ব্যাংক ঋণ কিংবা অন্য সহযোগিতার সুযোগ আছে কিনা এটা দেখতে হবে। তবে এখানে যেটা শুনতে পাই যে অনেকেই যে ঋণ খেলাপি, তাদের ভিতরে অনেক মালিকই ঋণ খেলাপি। তারা তাদের সম্পদের চেয়ে অতিরিক্ত টাকা তো ঋণ নিয়েছেন, এবং অনেকেই হয়তোবা তাদের টাকা পয়সা অন্যত্র ছড়িয়ে নিয়েছেন কিংবা পাচারও করেছেন। তো এই সব ব্যাপারগুলো, অভিযোগগুলো রয়েছে। তারপরেও আমার মনে হয় যে আমাদের পোশাক শিল্প, এই পোশাক রপ্তানি করে আমরা যে বিরাট অঙ্কের যে রেমিটেন্স পাই, তো সেইটাকে অব্যাহত রাখতে হলে এখানে একটা নিয়ম শৃঙ্খলা রক্ষা করার দরকার। এবং যারা নিয়মিতভাবে বেতন দিচ্ছেন না কিংবা অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছেন না, কথায় কথায় নিয়ম বহির্ভূত ভাবে গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে, যার কারণে শ্রমিকরা মাঠে নামতে বাধ্য হচ্ছে। এবং জি। আমি কিছুক্ষণ আগে শুনলাম যে শিল্প উপদেষ্টা বলেছেন যে তাদেরকে খোঁজা হচ্ছে। তো নিশ্চয়ই তাদেরকে খুঁজে এবং এ ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আর একটা হয় কি, যে যখন শিল্প এলাকা অশান্ত হয়ে ওঠে, তখন সেটা কিন্তু অন্যত্র ছড়িয়ে পড়ে। যারা নিয়মিত বেতন দিচ্ছেন কিংবা দাবি দাওয়া মেনে নিয়েছেন, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে মানে বিজিএমইএ সামগ্রিকভাবে তার একটা প্রভাব। বিজিএমইএর একটা ভূমিকা থাকা দরকার। তারা তাদের কমিউনিটিতে যারা এইভাবে বেতন হ্যাঁ, দেন না কিন্তু অনিয়ম ত্রুটি করছেন, তাদেরকে চিহ্নিত করে সহযোগিতা করাটাও বিজিএমইএর দায়িত্ব বলে একদম আমি মনে একদম করি। স্পষ্ট আবু সাইদ খান। কিন্তু রেজওয়ানুল হক রাজা, এর বাইরেও এক ধরনের অভিযোগ রয়েছে, ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। পতিত সরকারের যারা দোসর তারা এর ভেতরে জড়িত থাকতে পারে। সবকিছু মিলিয়ে আপনি কি মনে করেন, মানে সরকারের জন্য কতখানি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এটি নিয়ন্ত্রণ? অবশ্যই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং চাপ, কিন্তু ওই যে আপনি যেটা বলছেন যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, অতীতের আগের সরকারের দোসররা এগুলি ঘটাচ্ছে। দেখুন, আগের এটা এটা একটা খুবই ব্যাড প্র্যাকটিস। এটা আগের আওয়ামী লীগ সরকারও অনেক ক্ষেত্রেই তাদের ব্যর্থতার দায় দায়িত্ব বিরোধী দলের উপরে চাপিয়ে দিত, এবং সেই কালচারটা দেখে এখনো রয়ে গেছে। আওয়ামী লীগের দোসরদের আমি যেটুকু বুঝছি, বুঝতে পারি যে আওয়ামী লীগের দোসরদের কোনো পাত্তা থাকার কথা না এখন। তারা সবাই, তাদের যান বাঁচানো খরচ, তারা পালিয়ে আছে। তারা প্রকাশ্যে এসে বা এই ধরনের কোনো ঘটনা ইন্ধন দেওয়ার মতো অবস্থানে তারা আছে বলে আমার কাছে মনে হয় না। আর যদি থেকেও থাকে, ধরে নিলাম তারাই করছে, তো তাদেরকে ধরা হচ্ছে না কেন? এখন তো এই সরকার হুম। অনেক শক্তিশালী সরকার। আহ আর্মিদেরকে মাঠে নামিয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। তো এবং এবং শিল্পাঞ্চলে কিন্তু আমরা দেখছি আর্মি কিন্তু মোতায়েন আছে।
তাদের উপস্থিতিতেই অবরোধ হচ্ছে, মিছিল হচ্ছে। তো এই যে আমরা শ্রম উপদেষ্টার কথা শুনছিলাম, তিনিও বলেছেন যে আমরা যারা এটা করছি তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, শিগগিরই বিচারের আওতায় আনা হবে। এ কথা কিন্তু আমি 7 দিন আগেও তাকে বলতে শুনেছি। জি। বিচারের আওতায় আনা হচ্ছে না কেন? এটা একটা বড় প্রশ্ন। মোদ্দা কথা হচ্ছে যে সমস্যাটা যেটা সেটা আইডেন্টিফাই করা দরকার। এই যে উনি তো নিজেই বললেন যে যে কারখানায় সমস্যা, সে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা খোঁজার চেষ্টা করছি, ইত্যাদি ইত্যাদি। তো যদি মালিককে খুঁজে পাওয়া না যায়, তাহলে তো শ্রমিকরা তো তাদের পেটের দায়ে তারা তো রাস্তায় নামবেনি। এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন আপনি রাস্তায় নেমে কেউ বিক্ষোভ করলে তার উপরে খুব ওইরকম বড় ধরনের কোনো ব্যবস্থাও দেওয়া যায় না। কারণ এটা ধরেন আর্মি আছে, কিন্তু আর্মি কিন্তু ওরকম অ্যাকশনে যেতে পারছে না। সো যদি মালিককে খুঁজে না পাওয়া যায়, তাহলে বিকল্প উপায়ে কিভাবে শ্রমিকদের বেতন ভাতা, সরকারও তো একটা রেসপন্সিবিলিটি নিতে পারে, মানে অথবা বিজিএমইএ সরকারকে যদি একটি পথ বলতে পারে খুঁজে বের করা দরকার বলে আপনি মনে আপনারা করছেন? কালেক্টিভলি এটা একটা সমাধান করে। অনেক ধন্যবাদ। আমরা ফিরবো আর একটা বিরতির পরে আপনাদের বাকি বিষয় নিয়ে কথা বলবো। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছি বিরতি। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আলোচনার প্রায় শেষ ভাগে চলে এসেছি। মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব রেজানুল হক রাজা এবং সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান আছেন আমাদের সাথে। খুব বেশি সময় যদিও নেই, আপনাদের কাছে সংক্ষেপে জানবো। শিরোনাম ছিল এরকম যে কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা অপরাধী, আইন শৃঙ্খলা সন্তোষজনক, এটি দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং এবারের দুর্গোৎসব সবচেয়ে নির্বিঘ্ন করতে চায় সরকার। আমি যদি রেজানুল হক রাজা আপনার কাছে শুরুতে আসি, যে আইন শৃঙ্খলা নিয়ে উপদেষ্টার যে দাবি, সেটিকে আপনি কতখানি সমর্থন করেন, কিংবা আপনার কাছে কি মনে হয়? আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয়। তাহলে তো তিনি আরো বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের অবস্থা ভালো, কিন্তু পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে আজকেও অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এবং এটা নিয়ে বাঙালি পাহাড়ির মধ্যে আবার অসন্তোষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া, বিক্ষোভ, সংঘর্ষ চলছে, ভাঙচুর, আগুন দেওয়া হচ্ছে। সুতরাং কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো অবস্থায় নাই। নানান ঘটনা ঘটছে। আমরা এটাই মুশকিল, যখন সরকারের দায়িত্বশীলরা যখন সন্তুষ্ট হয়ে যান, তখন কিন্তু খুবই মুশকিল হয়ে যায় আর কি। অথচ কাজের বা পরিস্থিতির উন্নতির কিন্তু কোনো শেষ নাই। এটা যদি যতক্ষণ না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বুঝবেন, ততক্ষণ কিন্তু একটা মানে আমরা একটা যুগের মধ্যেই থাকবো বলে আমার মনে হয়। যেমন আরেকটা কথা তিনি বলেছেন, এবারের দুর্গাপূজা হবে অতীতের সবচাইতে বেশি জি। শান্তিপূর্ণ। এই ধরনের কথা আগাম বলাটা কি ঠিক? আমরা অতীতের আমেলেও দেখেছি, আওয়ামী লীগের সরকারের মন্ত্রীরাও এরকম বলতেন, কিন্তু ঘটনা কিন্তু কিছু না কিছু ঘটেই যেত। সুতরাং সন্তুষ্ট হওয়ার প্রবণতা যদি পেয়ে বসে আমাদের এই উপদেষ্টাদের, তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে বলে আমার কাছে মনে হয়। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ রেজানুল হক রাজা। জনাব আবু সাইদ খান, আপনার কাছে কি মনে হয়, পাহাড়ের যে অশান্ত পাহাড়, সেই সাথে সামনে দুর্গাপুজো, সব মিলিয়ে এটি আসলে কতখানি চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে এই সরকারের জন্য? পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা এটা একটা বড় চ্যালেঞ্জ। কেননা কেবলমাত্র যে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সম্পর্কের হঠাৎ অবনতি ঘটেছে, কিংবা কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমনটা না। এখানে দীর্ঘদিনের মধ্যে অনেক ঘটনা রয়েছে। যেমন ধরুন যে এখানে একটা শান্তি চুক্তি হয়েছিল, কিন্তু শান্তি চুক্তি হওয়ার পরে বিগত সরকার এই চুক্তি বাস্তবায়ন করেনি। তো যে কারণে পাহাড় বাসীর মনে, মানে আদিবাসীদের ভিতর এক ধরনের ক্ষোভ এবং যন্ত্রণা রয়েছে, এবং সেটা বাস্তবায়ন করাটা খুবই জরুরি ছিল। কিন্তু দীর্ঘদিন শেখ হাসিনার সরকারই এই চুক্তি করেছিল, কিন্তু এই সরকারই এটাকে ঝুলিয়ে রেখেছে, এবং যেটা বিভিন্ন সমস্যার মূলে এটা রয়েছে। তারপরে হচ্ছে ভূমির উপর পাহাড়ি জনগোষ্ঠীর যে অধিকারের ব্যাপারটা, সেটাও উপেক্ষিত হচ্ছে, দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। এখানে ভূমি কমিশন বসানো হয়েছে, তারা সিটিং মিটিং করছে, কিন্তু এই ব্যাপারে তেমন অগ্রগতি ঘটছে না। না, এটি তো প্রেক্ষাপট বলেন আবু সাইদ খান, কিন্তু এই মুহূর্তে যেগুলো ঘটছে সেগুলো যদি ষড়যন্ত্র হয়, মানে সেগুলো নির্মূল করা কিংবা এই সমস্ত সমস্যা জিয়ে রেখে পাহাড়ে শান্তি ফিরে আসবে, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। এবং যেসব সমস্যা ঘটছে তার ভিতরে, মানে এই যে ক্ষোভ এবং যন্ত্রণা থেকে এই ধরনের অঘটন করতে পারে, তো উভয়কেই সংযত রাখতে হবে। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, ছোটখাটো যেসব ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে, সেটার সমাধান করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, এই ঘটনার সমাধানের মধ্য দিয়ে এটা চূড়ান্তভাবে সমাধান হবে না।
এই জন্য পাহাড়ের যে মূল সমস্যা এটা সমাধান করতে হবে শান্তি এবং চুক্তি সে ব্যাপারে বাস্তবায়ন। জি। হ্যাঁ, শান্তি চুক্তির বাস্তবায়ন ছাড়া এখানে দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ফিরে আসবেন, এটা খুবই জরুরি বিষয়। আর একটা হচ্ছে এটা কেবলমাত্র পুলিশ কিংবা প্রশাসন দিয়ে এটা সম্ভব না, এটা জনগণের ভিতর তো এই সম্প্রীতিটা গড়ে তোলা দরকার এবং জনগণের সঙ্গে এক ধরনের সম্পর্ক উন্নয়ন করতে হবে। এটা জোর করে জবরদস্তিমূলক ভাবে এটা সম্ভব না। একদম একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ জানাব আবু সাইদ খান এবং রেজানুল হক রাজা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। থাকুন ডিবিসি নিউজের সাথেই।